আমার এই বক্তব্যের 24 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। বাংলাদেশকে নানাভাবে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? আমরা দেখছি বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে, মব কিলিং হচ্ছে। শেখ হাসিনার পলায়ন এবং পতনের 45 দিন পূর্ণ হলো। যতদিন না তাদের বিচার হচ্ছে ততদিন এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার এবং সমর্থন রাখে না। এসব ঠিক বুঝতে পারছি না দেশে কয়টা সরকার আছে। কি সুন্দর করে সোনা মিয়ারা বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি। তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস? যে সকল সমন্বয়ক সোনা মিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। ডক্টর ইউনূস উনি যদি কাউকে প্লে করে, ইজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার। দর্শক, ঠিক কিছু সংখ্যক দল এখন কেন জানি সমন্বয়ক এবং যারা উপদেষ্টা আছে তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে এবং এমনও কথা উঠে আসছে যে 1 বছরের বেশি এই সরকার থাকতে পারবে না, অন্তর্বর্তীকালীন সরকার 1 বছরের বেশি তাকে মানা হবে না। এবং এদিকে মামুনুল হক, যিনি হেফাজতে ইসলামের নেতা, কিন্তু তিনি কেন এরকম সমন্বয়কদের উপর খেপে গেলেন, চটে গেলেন কেন? সমাজ এখন তার পাল্টা ক্রমে উত্তর দিলেন সেই উপদেষ্টা নাহিদ হাসান এবং সকল ছাত্র সমন্বয় যারা রয়েছে তারাও এর ব্যাপারে কঠিন হুঙ্কার দিলেন। আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। এদেরকে থাকতে দিবে না, এদেরকে পদত্যাগ করার আলটিমেটাম দিলেন মামুনুল হক। কিন্তু কেন দিলেন আমরা সে ব্যাপারটি আজকে ভিডিওটি ক্লিয়ার হতে পারবো এবং হয়তোবা বাংলাদেশের মধ্যে একটা অশান্তি বিরাজ করবে কিছুদিনের মধ্যে। উপদেষ্টা যারা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে তাদেরকে পদত্যাগ ঘটাই দিবেন এবং দেওয়ার বাংলাদেশটা অরাজকতা সৃষ্টি করবেন। ঠিক শেখ হাসিনার মতো একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে। বন্ধুরা, আমি কথা বলাবো না, চলুন সরাসরি আমাকে তাদের ভিডিও শুনবো এবং কথা শুনবো, তারপর আমরা ফিরে আসছি আজকে আমাদের ভিডিওতে। চলুন আমরা কি বললো, কি কাহিনী নিয়ে লাগলো, সকল একাধারে আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখানো হবে, সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানো হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে, বিষয়টা জানার জন্য হলো। চলুন ভিডিওটি। পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া। আমার এই বক্তব্যের 24 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? আজকে ফ্যাসিবাদ বিলোপ হওয়ার 1.5 মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে। আপনারা ওখানে বিলাসিতা করেন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোনো চিন্তা আপনাদের নাই। আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া। আমার এই বক্তব্যের 24 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। কি সুন্দর করে সোনা মিয়ারা বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি। তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস? এই বেটা, ভোটের অধিকার থেকে বঞ্চিত, সেই জন্য আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি। আজকে বিপ্লবীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ। যে সকল সমন্বয়ক সোনা মিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। এই মিয়া, বিপ্লব কি বুঝেন? হাসিনা আমারে কেন গ্রেপ্তার করলো? কেন জরুরি মনে করলো ইয়ামিনকে গ্রেপ্তার করার? কেন জরুরি মনে করলো আমির খসরু ভাইরা গ্রেপ্তার করার? কেন জরুরি মনে করলো সালাউদ্দিন টুকু ভাইরা গ্রেপ্তার করার? কারণ হাসিনা জানে এই আন্দোলন নাড়াচ্ছে হলো এরা। এই এরাদের গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে। সেই খেলায় হাসিনা খেলছিল। চ্যালেঞ্জ করছি, র্যাব পিটায় আমাদের কাছে তথ্য বের করতে পারে নাই, কিন্তু একটা সিগন্যাল পাইছে 13টা অঞ্চলে কি এমন হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। আরও গোপন একটা সংবাদ দেই, কোনো জায়গায় একই সময়ে আন্দোলন হয় নাই। বুঝতে পেরেছেন এক সময়ে কেন আন্দোলন হয় নাই? কারণ আমরা ছিলাম দুর্বল। একই টিম প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি।
ওই সমন্বয়কদের বাপের ক্ষমতা আছে সেই টিমের মেম্বার কারা কারা ছিল বলুক। ওরা তো 19 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত 5 তারিখ পর্যন্ত ফেসবুকে কোনো পোস্টই দেয় নাই। চেষ্টা করছে আওয়ামী লীগের আজ্ঞাবহ প্রমাণ করার জন্য নিজেদেরকে। আজকে 5 তারিখে হাসিনার পতন হলো, হঠাৎ করে আবিষ্কার হয়ে গেল এই সমন্বয়করা। আপনাদেরকে বলে আপনারা চিনতেন কেউ? এই 5 তারিখের আগে কেউ চিনতেন না। তাহলে যেই মিডিয়াগুলো এদেরকে সামনে নিয়ে আসলো সেই মিডিয়া কারা? এবার বলেন, এই মিডিয়া সেই মিডিয়া যেটা 2 দিন আগেও হাসিনার মিডিয়া ছিল। তাহলে ওই মিডিয়া আমি হাসিনার পতন ঘটালাম আমার কথা কেন প্রচার করবে বলেন? তাহলে হাসিনার যারা ল্যাসপেন্সার তাদেরকে যথাযথভাবে তারা পৃষ্ঠপোষকতা করছে। আমাদের উচিত ছিল হাসিনা পতনের দিনে সকল মিডিয়া দখল করে নেওয়া। দর্শক, আমরা এই মুহূর্তে দেখব যে অন্তর্বর্তীকালীন সরকার 1 বছরের উপর থাকতে পারবে না, এই ব্যাপার নিয়ে তিনি কি বললেন। এবং নাহিদের, আপনি কিন্তু নাহিদ এবং সার্জিসের বক্তব্যটা কোনোভাবেই মিস করবেন না। তাদের বক্তব্য ছিল ধামাকা বক্তব্য, তাদের উত্তর ছিল। আমি আগে এদের ব্যাপারে যারা কথা বলছে তাদের পক্ষটা রাখবো এবং তারপর এই বিপক্ষে যে কথা বললেন সার্জিস, নাহিদ, এরা কি বললেন আপনাদেরকে সেটাও দেখানো হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন এখন আমরা দেখবো যে তারপর কি বললেন মামুনুল হকের পর তিনি কি বললেন এবং তারপর নাহিদরা কি বলতেছে সে ভিডিওটি। শেখ হাসিনার পলায়ন এবং পতনের 45 দিন পূর্ণ হলো। এর মধ্যে আমরা ঠিক বুঝতে পারছি না দেশে কয়টা সরকার আছে। একটা সরকার শপথ গ্রহণ করেছে 8 তারিখ আগস্ট মাসের, কিন্তু পাশাপাশি আরো অনেক সরকার চলছে। কতগুলি ঘোষিত, কতগুলি অঘোষিত। আপনারা জানেন আন্তর্জাতিক আইনকে কি আইন বলা হবে? এই প্রশ্ন তুলেছিলেন 19বিংশ শতাব্দীর একজন ব্রিটিশ পণ্ডিত জন অস্টিন। উনি বলতেন আন্তর্জাতিক আইন কোনো আইন নয়, কারণ এটা প্রয়োগ করার জন্য কোনো সরকার নেই। তো দেশে যদি আমাদের সংবিধান বলবৎ থাকে, সংবিধানের মূল কথা হচ্ছে জনগণের মৌলিক অধিকার, এবং সেই মৌলিক অধিকার সংরক্ষণ এবং প্রয়োগের জন্য, বাস্তবায়নের জন্য জনগণই সরকার নিয়োগ করে। তা আমাদের যে কয়টি সরকার আছে এটা বলা একটু মুশকিল হচ্ছে। যেমন আমরা এটাকে অভ্যুত্থান বলবো, গণ অভ্যুত্থান বলবো না বিপ্লব বলবো, এই নিয়ে একটা তর্ক আছে। আপনি যদি এটাকে গণ অভ্যুত্থান বলেন, এই গণ অভ্যুত্থানের ফলে এই সরকার গঠিত হয়েছে, তাহলে এই সরকার জনগণের ইচ্ছে বাস্তবায়ন করবে না জনগণের ইচ্ছের বিরুদ্ধে যাবে? এটা হচ্ছে এই সরকারের বৈধতার মাপকাঠি। এখন ধরুন এই বিপ্লবের সাথে কতগুলি উপপ্লব তৈরি হয়েছে, উপবিপ্লব বলতে পারেন। দেখা যাচ্ছে নানা জায়গায় জাতীয় সঙ্গীত বদলাবার স্লোগান দেওয়া হচ্ছে। এই বিপ্লবের এইটাকে ঘোষণা ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল গত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিচার বহির্ভূত হত্যা সহ বিশেষ করে জুলাই অভ্যুত্থানের আগে যে ব্যাপক লোকহত্যার আয়োজন করেছিল তার বিরুদ্ধে মানুষের খুশিটা বিক্ষোভ, এবং গত অন্তত 15 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের বিক্ষোভের কারণটা কি ছিল? মানুষ এই স্বৈর শাসনের নাগপাশ থেকে মুক্তি চেয়েছিল নিজের অধিকারকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু গত 45 দিনে আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায় বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা হচ্ছে। এটাকে সংগঠিত হামলা নাকি দুর্ঘটনামূলক হামলা? যেমন ধরেন শুধুমাত্র যে হিন্দু ধর্মদের প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে তা নয়, ইসলাম ধর্মীয় নানা প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে, যেমন মাজারগুলির উপর হামলা হচ্ছে। এই দেশে গত 18 বছরে বা তারও বেশি সময় ধরে যে ইসলাম ধর্ম প্রচার হয়েছে তাতে এই দেশের সুফি আউলিয়া এবং দরবেশদের একটা বড় ভূমিকা ছিল, এবং সুফি আউলিয়া দরবেশদের সুনামকে অপব্যবহার করে অনেক মাজার ব্যবসা হয়েছে, এটাও সত্য। তো তারপরেও চট্টগ্রামের মাইজ বান্ডারের মতো দরবার শরীফেও হামলা হয়েছে। আমাদের যে সমস্ত বিদেশি বন্ধু এই দরবার শরীফের ঐতিহ্যের উপরে গবেষণা করে, তার সুফি ঐতিহ্যের উপর গবেষণা করে যারা পিএইচডি পোস্ট ডক অর্জন করেছেন, তারা কেউ কেউ ফোন করে আমাদেরকে কাঁদছেন এর উপর হামলা দেখে। আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের লক্ষ্য কি এই ছিল যে মাজার উচ্ছেদ করার জন্য আমরা আন্দোলন করেছি? আমরা আন্দোলন করেছি অত্যাচার, অবিচার, অপশাসন, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে। আমরা যদি এই দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে না পারি, এই সরকার যদি না পারেন, তাহলে তাদেরকেও চলে যেতে হবে। ডক্টর ইউনূস উনি যদি কাউকে প্লে করে, হি ইজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার, লেট হিম প্লে। উনার প্লেয়ার কোয়ালিটির কাছে আপনি আমি কিছুই না, উনাকে প্লে করতে দেন। ডক্টর ইউনূসের সামনে ভারতীয় কর্তৃপক্ষ শিশু আন্তর্জাতিক পর্যায়ে। আমার আপনার কপাল ভালো যে আমার দেশটাকে এখন একজন নোবেল বিজয়ী রিপ্রেজেন্ট করছে, যার সামনে ভারতীয় কুত্তার বাচ্চারা বলদের মতো গৈর খায়, তার সামনে দাঁড়াতে পারে।
আপনারা এটা মনে করেন আমি বিএনপি করি না, জামাত করি না, তো সেক্ষেত্রে আমার কি তারা এখন ক্ষমতা চাচ্ছে? না, আমি এটাও চাই না ডক্টর ইউনূস 20 বছর ক্ষমতায় থাকুক, কারণ ওনার বয়স 84 বছর। কিন্তু একটা জিনিস, এই মুহূর্তে ওনাকে নিয়ে যে দানবীয় খেলা চলছে এটা বন্ধ হোক। দর্শকবৃন্দ, আপনারা এটা জানেন, আজকে গত 54 বছরের হিস্ট্রিতে ভারত এই প্রথম বাংলাদেশের মাটিতে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের দ্বারা পাছার মধ্যে লাথি খেয়ে তাদের পুতুল নিয়ে দৌড়েছে। এখন এই মুহূর্তে ডক্টর ইউনূসকে যদি সরানো হয়, বাংলাদেশের অর্থনীতি অলরেডি জাহান্নাম, আরো জাহান্নাম অবস্থা হবে। বাংলাদেশের সবকিছু ভঙ্গুর, এর চেয়েও খারাপ অবস্থায় যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকের কথা কারোই শোনা উচিত, বিএনপির মতো রাজনৈতিক দলের কথা এই মুহূর্তে আদৌ শোনা উচিত না। আমি বিএনপির বিপক্ষে যাচ্ছি না, আমি বিএনপির পক্ষে থাকছি। এই মুহূর্তে বিএনপি সরকার গঠন করলে ভারত তাদেরকে আওয়ামী লীগের চেয়েও কঠিন ভাবে ব্যর্থ করবে। ইন্ডিয়া উইল সেট বিএনপি ফর শিওর ফেলিওর। ইন্ডিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কথা বুঝতে যদি ব্যর্থ হয়, তারা মায়ের পেটে বসে আছে। বাংলাদেশের বর্তমান অবস্থায় বাংলাদেশকে চালানোর মতো কোন যোগ্যতা, লোকবল, পয়সা বিএনপির নাই। দর্শক, নাহিদরা কি বলেন সমন্বয়করা, সেটা একটু দেখে নেই। বাংলাদেশকে নানাভাবে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে, মব কিলিং হচ্ছে, গণপিটুনির মতো ঘটনায় মানুষকে মেরে ফেলা হচ্ছে। এটি কিন্তু আমাদের জন্য কোনো ভালো বিষয় নয়। বাংলাদেশ এখনো একটি সংকটকাল পার করছে। বাংলাদেশকে নানাভাবে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। এ সময় আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করে যেতে হবে। নিজেদের মধ্যে কোনোভাবেই যাতে কোনো ধরনের বিভক্তি না আসে সে বিষয়ে সচেতন থাকতে হবে। এবং আরেকটি বিষয় আমি অনুরোধ করব সবার প্রতি, যে আপনারা শিক্ষার্থীরা আমরা দায়িত্ব নিয়েছি, আমরা প্রশাসনকে, সরকারকে সহযোগিতা করছি, এটি করব, কিন্তু কোনোভাবেই যাতে আমরা আইন হাতে তুলে না নেই। যার যেটা কাজ তাকে সেটা দিয়ে করতে হবে। পুলিশের যেটা কাজ সেটা পুলিশকে দিয়ে করতে হবে, প্রশাসনের যেটা কাজ সেটা প্রশাসনকে দিয়ে করতে হবে। আমরা যাতে নিজেরা কোনো আইন হাতে তুলে না নেই, নিজেরা কোনো বিচার কার্য সম্পাদন না করি। কারণ দেশে আমরা দেখছি বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে, মব কিলিং হচ্ছে, গণপিটুনির মতো ঘটনায় মানুষকে মেরে ফেলা হচ্ছে। এটি কিন্তু আমাদের জন্য কোনো ভালো বিষয় নয়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সেই বিষয়ে সকলের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা সর্বাত্মকভাবে সচেতন থাকবেন এবং পুলিশ প্রশাসনকে সহায়তা করবেন যাতে সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়, তারা তাদের মতো কাজ করতে পারে। যতদিন না তাদের বিচার হচ্ছে ততদিন এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার এবং সমর্থন রাখে না। এসব করার কারণে পরিণতি কি হয় তা যদি দেখতে চান, হাসিনাকে দেখুন, সালমান এফ রহমানকে দেখুন, বিবি হারুনকে দেখুন, আরো যত মুরগি, গরু, ছাগল রয়েছে, ওই তাদের মধ্যে হাঁস রয়েছে, তাদেরকে দেখুন। ছাত্র জনতার অভ্যুত্থান যে হয়েছে, এই অভ্যুত্থানে আমার যে হাজার ভাই জীবন দিয়েছে, আমার যে মা, আমার যে ভাইয়ের সহধর্মিনী, আমার যে বোন, আমার যে বাবা, আজও যখনই সুযোগ হয়, যখনই আমাদের সামনে আসে, তখনই অঝরে কাঁদতে থাকে সেই বাবা মায়ের, সেই সন্তান হারা পিতামাতার, সেই যে স্বামী হারা স্ত্রী, তাদের প্রত্যেকের এই যে বিচারটি, যে হত্যাযজ্ঞটি আওয়ামী লীগ খুনি ফ্যাসিস্ট হাসিনা যে হত্যাযজ্ঞটি ঘটিয়েছে, সেই হত্যাযজ্ঞের আমরা বিচার চাই কিনা? আমার এত ভাই বোনকে যে জীবন দিতে হয়েছে সেই বিচার চাই কিনা? এই শরীয়তপুরের রাস্তায় আমার ভাই বোনদেরকে বিভিন্নভাবে পুলিশি নির্যাতন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা সন্ত্রাসী কায়দায় যেভাবে হামলা করেছে, সেই বিচার আমরা চাই কিনা? আমরা এই শরীয়তপুর, এই উন্মুক্ত মঞ্চ, এই কলেজের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার রায় হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই
যতদিন না এই খুনি ফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী লীগ এবং তার যারা দোসর এই গণহত্যার সাথে যুক্ত ছিল, যতদিন না তাদের বিচার হচ্ছে, ততদিন এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার এবং সমর্থন রাখে না। যে রাস্তা দিয়ে আসলাম মনে হচ্ছে একবার কাঞ্চনজঙ্ঘা দিয়ে যাচ্ছি, একবার হিমালয় দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে একবার ওই যে কিলিমানজারো রয়েছে কিংবা রকি পর্বত, আলপস মাউন্টেন, সেগুলো দিয়ে যাচ্ছি। এই রাস্তাগুলো এত যে উন্নয়নের গল্প দেওয়া হয়েছে, বড় বড় মেগা প্রজেক্ট করা হয়েছে, এই মেগা প্রজেক্ট কতটা কার্যকরী ছিল শরীয়তপুরে একজন মানুষ যখন ওই পদ্মা সেতু পার হয়ে আসতে যায় তখন সেটার স্পষ্ট দৃষ্টান্ত দেখা যায়। আমরা শরীয়তপুরের হসপিটালগুলোর গল্প শুনলাম, যেই অপারেশন কালকে হওয়ার কথা সেই অপারেশন হওয়ার সিরিয়াল 10 দিন পরে দেয়, তাও টাকার বিনিময়ে দেয়। এই যে সিন্ডিকেট, যেই সিন্ডিকেট গুলো শরীয়তপুরের হসপিটালে চলে, ভূমি অফিসে চলে, আদালতে চলে, থানায় চলে, সেই সিন্ডিকেট গুলো এই ছাত্র জনতা আর কি সমর্থন করে? আমরা শরীয়তপুরের যারা দায়িত্বে রয়েছে, প্রশাসন বলি, রাজনৈতিক নেতৃবৃন্দ বলি, সকলকে স্পষ্ট করে একটি কথা বলে দিতে চাই, বিগত 16 বছরে এসব করার কারণে পরিণতি কি হয় তা যদি দেখতে চান, হাসিনাকে দেখুন, সালমান এফ রহমানকে দেখুন, বিবি হারুনকে দেখুন, আরো যত মুরগি গরু ছাগল রয়েছে ওই এবং তারা তাদের উত্তর দিয়ে দিল বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করবেন, কিছুদিনের মধ্যেই তারা চাবেন নির্বাচন দেওয়ার জন্য। কেন অন্তর্বর্তীকালীন সরকার তিনি বাংলাদেশের যদিও উপকার করার চেষ্টা করতেছেন শেষ বয়সে, তিনি কিন্তু যে বয়সে আছে এই বয়সে দেশের হাল ধরার কোনো মানেই হয় না, কিন্তু তারপরে তিনি হাল ধরতে চেয়েছেন। আপনারা দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, যখন এই দেশে নির্বাচন হবে, হওয়ার পর তাদের উপর কিন্তু একটা ক্ষোভ ঝাড়বে তারা, এবং অর্থাৎ নির্বাচন হওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর এবং উপদেষ্টা যারা রয়েছে, ছাত্র সমন্বয়ক রয়েছে, তাদের উপর একটা চাপ দেবেন এই দুর্বৃত্তরা। তা আপনারা এখন সিদ্ধান্ত নিতে হবে কাকে ভোট দিলে বাংলাদেশে একটা সুষ্ঠু স্বাভাবিক একটা দেশ হিসাবে গড়ে উঠবে, বাংলাদেশটা সুন্দর একটি দেশে পরিণত করবে বলে আপনি আশা করেন। অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কাকে নির্বাচিত করলে, এটা অবশ্যই কমেন্টে জানান। আমরা দেখতে চাই কোন বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে কোন দলটা বাংলাদেশের জন্য আসলে পারফেক্ট বলে মনে করেন, কমেন্টে জানান। এবং আজকে ভিডিও পর্যন্তই, নিত্য নতুন সকল আপডেট আমরা কিন্তু সকল ভিডিও একসঙ্গে করে আপনাদেরকে দেখাই, তাই আপনারা সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।